আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ ২১ রাতে। পাহাড় মাঝে মাঝেই অশান্ত হয়ে উঠছে এবং এই যে বাঙালিদের সঙ্গে উপজাতিদের সঙ্গে বা আদিবাসীও আমরা বলতে পারি, তাদের মধ্যে যে একটা দূরত্ব সবসময় বিরাজ করছে, সেখান থেকে নানান ধরনের সংঘাত, সংঘর্ষ, সহিংসতা ছড়িয়ে পড়ছে পার্বত্য অঞ্চলগুলোতে এবং সেখান থেকে পুরো বাংলাদেশে এক ধরনের অস্থিরতা আমরা লক্ষ্য করি। নতুন করে যে ঘটনা ঘটলো, একজন বাঙালিকে গণপিটুনি দিয়ে যেভাবে মেরে ফেলা হলো, তারপরে আরও বেশ কয়েকজন নিহত হলেন পাহাড়ি এবং বাঙালির মধ্যে সংঘর্ষে। এর আসলে নিষ্পত্তি কোথায়? এর নেপথ্যে কোনো ষড়যন্ত্র কাজ করছে নাকি সমস্যা আমাদের ভিতরেই? এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের ২১ স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুব আহমেদ জাকারিয়া বীর প্রতীক, রয়েছেন অধ্যাপক মুজাহিদুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক। আমি সরাসরি জেনারেল জাকারিয়া, আপনার কাছেই প্রশ্ন যে কেন এমনটা বারবার ঘটছে, কেন কোনোভাবেই স্থায়ী কোনো সমাধান আসছে না? আমি তাহলে একটু এর অধুনা ঘটে যাওয়া যে অনভিপ্রেত ঘটনাটা, সেটার একটু ধারাবাহিকতা সামান্য একটু বলতে চাচ্ছি। প্রথমে আমাদের একটা জিনিস বুঝতে হবে এবং বলতে হবে যে আমাদের পরিচয়টা কি। আমাদের পরিচয় বাংলাদেশি, ১,৪৮,৪৬০ বর্গ কিলোমিটারের মধ্যে সকল অধিবাসী বাংলাদেশি। এখানে বিভাজনের কোনো অবকাশ নেই। ঠিক পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য। এই পার্বত্য চট্টগ্রামের যে পটভূমি, সেই পটভূমিতে যাওয়ার আগে আমি বলতে চাচ্ছি যে প্রথমে আগে আশ্বস্ত করতে চাচ্ছি যে এখন পরিস্থিতি যেটা 18ই সেপ্টেম্বর ঘটেছিল, এখন যথেষ্ট নিয়ন্ত্রণে। আর আমরা যদি লক্ষ্য করি যে ঘটনার অবতারণা, অর্থাৎ একটা তুচ্ছ ঘটনাকে, মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে উচ্ছৃঙ্খল জনতার গণপিটুনিতে মামুন নামে এক যুবকের মৃত্যু। তারপরে আমরা দেখলাম দীঘিনালা কলেজ থেকে বাঙালিদের মিছিল বের করা, পাহাড়ি বাঙালি সংঘর্ষ, লারমা স্কোয়ারে আগুন। তা আমি এই জিনিসটাকে যদি বিশ্লেষণ করি, তাহলে এটা এরকম দাঁড়ায় যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সবসময় পার্বত্য চট্টগ্রামে প্রোঅ্যাক্টিভ ছিল, বাট এই ক্ষেত্রে একটু রিঅ্যাক্টিভ হওয়ার কারণে বোধহয় সিচুয়েশনটা এই পর্যায়ে গিয়েছিল। রিঅ্যাক্টিভটা কেমন? যেমন পার্বত্য চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষত সেনাবাহিনী, যে কোনো ঘটনা ঘটলেই অতি সত্বর তাদের সামনে অনেকগুলো চিত্র ফুটে ওঠে যে আর কনসিকুয়েন্সিয়ালি কী হতে যাচ্ছে। এই সময় যেই মুহূর্তেই যুবককে হত্যা করা হয়, তার মানে তার কিছু মোটিভ ছিল। এবং এই জিনিসটাকে রিলেট করতে পারলে কিন্তু বাঙালিদেরকে তখনই আশ্বস্ত করতে হতো যে তারা কোনো মিছিল নিয়ে বের হবে না, এবং পাহাড়িদেরকেও একই সাথে আশ্বস্ত করতে হতো। তাহলে কিন্তু জিনিসটা ওখানেই, যতই ইন্ধনদাতা থাক না কেন, কারণ সেনাবাহিনী অত্যন্ত সুন্দরভাবে অদ্যাবধি পার্বত্য চট্টগ্রামের যে পরিস্থিতি চমৎকারভাবে মেনটেন করে এসেছে, এটা অনস্বীকার্য। সেনাবাহিনীর অবদান সেই 1976 সাল থেকে অদ্যাবধি। তা আমার এখানে বিশ্লেষণ হচ্ছে যেটা বললাম আপনাকে, আর ঘটনার ধারাবাহিকতায় আগুন, ধ্বংসাত্মক, ধ্বংসযজ্ঞ বোঝা যায় যে ঠিক এই পতিত ফ্যাসিস্ট সরকারের ইন্ধন থাকলেও থাকতে পারে, এর মধ্যে থেকেও থাকতে পারে। এর আরেকটা যেটা আমি মনে করি যে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি পুনরায় উত্তপ্ত করে এটা একটা সর্ট অফ ডাইভার্সন, সরকারকে এনগেজ করা, সেনাবাহিনী তথা আইন শৃঙ্খলা বাহিনীকে ওখানে আরও এনগেজ করা এবং একটা স্পেস তৈরি করা, এটা বলে আমি মনে করি। আমি আসবো আপনার কাছে নিশ্চয়ই অধ্যাপক মুজাহিদুল ইসলাম। আমার যে প্রশ্নটি যে বারবার কেন এই ধরনের ঘটনা ঘটছে, এবং একটু আমি যদি বলি যে মামুন নামে যে বাঙালিকে হত্যা করা হলো গণপিটুনি দিয়ে, রিউমার ছড়িয়ে দেওয়া হলো যে এটি
পাহাড়িরা হত্যা করেছে, কিন্তু যিনি মারা গেলেন তার স্ত্রী যখন মামলা করলেন তখন সেই মামলায় সব বাঙালিদের নামই বেরিয়ে এলো। তার মানে কি এই যে যে রিউমার ছড়ানো হলো, রিউমার ছড়িয়ে একটি সহিংসতার প্লট তৈরি করা হলো, এটিকে আগে পরে যে ঘটনাগুলো দেখা গেছে এরই ধারাবাহিকতা, যে ইচ্ছাকৃত কেউ এইগুলো ঘটাচ্ছে, নাকি সত্যি সত্যি একটা তুমুল বিরোধ রয়েছে পাহাড়িদের সঙ্গে বাঙালিদের, একটা সমঝোতার অভাব রয়েছে? ধন্যবাদ আপনাকে। আমি যেটা মনে করি সেটা হলো যে 18 তারিখের যে ঘটনাটা সেটাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। আপনি যেটা শেষে বলেন যে সত্যি সত্যি একটা ভেতরে ভেতরে একটা তুমুল বিরোধ আছে, সেই বিরোধিতার কারণেই 18 তারিখের তুচ্ছ ঘটনাটা অনেক বড় ঘটনায় রূপান্তরিত হয়েছে। বিষয়টা হলো আমাদেরকে আসলে অনেক আগেই যেতে হয় যে পার্বত্য চট্টগ্রামে পাহাড়িরা বসবাস করতেছেন এবং সেখানে বাঙালিরা বসবাস করতেছেন। এই মুহূর্তে পাহাড়ি এবং বাঙালিদের যে সংখ্যা, জনগোষ্ঠীর যে অনুপাত, সে প্রায় সমান সমান। এরকম দুইটি জনগোষ্ঠী যখন একই জায়গায় থাকে, যদি তাদের মধ্যে আমরা বাংলাদেশি, আমাদের পূর্ববর্তী আলোচক যে কথাটা বলছিলেন, বাংলাদেশি এই পরিচয়টাকে প্রবলভাবে যদি তুলে ধরতে না পারি, যদি মানুষজন যদি নিজেদেরকে পাহাড়ি, বাংলাদেশি, বাঙালি এরকম ভাগে ভাগ করে ফেলে, তাহলে সমস্যাটা হওয়া খুবই স্বাভাবিক। আমরা জানি যে মুক্তিযুদ্ধের পরে 1972 সালে সংবিধান নিয়ে যে বিতর্কটা শুরু হয়েছিল, তারপরে 1972 সালে যে 1973 সালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি যেটা গঠন করেন মানববন্ধু লারমা, এবং সেই সময় থেকে তারপরে আমরা জানি যে সেখানে একটা সশস্ত্র রূপ লাভ করে লম্বা সময় পাহাড়িদের সঙ্গে বাঙালিদের সেখানে যুদ্ধ হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী, আমার পূর্ববর্তী আলোচক যেটা বলছিলেন, সেনাবাহিনী সেখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। লম্বা সময় এই যুদ্ধের কারণে দুই গ্রুপের মধ্যে এক ধরনের ভুল বোঝাবুঝি, সেই বার্তাটা থেকে গেছে। 1997 সালে যে শান্তি চুক্তি, সেই শান্তি চুক্তিটা আলোচনায় নিয়ে এসেছে এবং একটা সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু সেই শান্তি চুক্তির পরে আমরা যদি এখনও দেখি, তাহলে দুইটি জনগোষ্ঠীর মধ্যে যা কিছু মীমাংসা হবার মূল জায়গাটা রয়ে গেছে ভূমি সংক্রান্ত একটা বিষয়, সেটা অমীমাংসিত আছে। আমি মনে করি পূর্ববর্তী সরকার এই যে শান্তি চুক্তির উদ্যোগটি নিয়েছিলেন সেটি ভালো, কিন্তু ভূমি সংক্রান্ত যে শর্তটা সেখানে যেভাবে দেওয়া হয়েছিল সেটা পালন করা বা বাস্তবায়ন করা বাংলাদেশের জন্য খুবই কঠিন, এবং যে কারণে আমি সেটাকে মনে করি যে সরকারের তখন চুক্তি করার সময় এক ধরনের অদূরদর্শিতা ছিল। ফলে সেই যে ভূমি যে বিষয়টি, সেই সমস্যাটা পাহাড়িদের মধ্যে এখনও সেটা রয়ে গেছে। বাঙালিদের মধ্যেও সেই রকম একই রকমভাবে তারা যে এখানে স্থানীয় জমি কেনা বেচা, তাদের যে অধিকারের ব্যাপারটা, সেটা নিয়ে তাদের মধ্যে এক ধরনের প্রশ্ন তৈরি হচ্ছে। এর ফলে বাঙালি পাহাড়িদের মধ্যে সবসময়ই এক ধরনের সংকট আছে। এই সংকটটাকে আমি অনেকটা তুলনা করি, ধরুন যে সুপ্ত আগ্নেয়গিরির মতো, যে যেখানে যে আগ্নেয়গিরিটা হঠাৎ করে সামান্য ঘটনার মধ্যে বিস্ফোরিত হতে পারে, যেটা আমরা দেখলাম যে 18 তারিখের যে মোটরসাইকেল চুরি, একটা তুচ্ছ ঘটনা, যেটা বাঙালিদের মধ্যেই আসলে চুরিকে কেন্দ্র করে হত্যা, এবং তারপরে দুইটি গ্রুপের মধ্যে কিভাবে আসলেন। এবং আমি মনে করি যে এখানে যেটা আমার পূর্ববর্তী আলোচক বলছিলেন, আমি একমত যে ওই সময়টাতে আমরা যদি খেয়াল করি, তাহলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা তখনও পুরোপুরিভাবে পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। আমরা জানি যে 5ই আগস্টের পরে পুলিশের যে বাংলাদেশে একটা বড় রকমের পরিবর্তন ঘটে গেছে, সেই পুলিশের যে সক্রিয় যে ভূমিকাটা রাখার কথা ছিল, ঠিক ওই সময়টা তারা সেটা রাখতে কিছুটা হলেও ব্যর্থ হয়েছে। এবং এই যে সিভিল প্রশাসন, যেটা সিভিল প্রশাসনের মধ্যে এক ধরনের যে অস্থিতিশীলতা বিরাজমান ছিল, সেই বিরাজমান যদি না থাকতো তাহলে হয়তোবা ব্যাপারটাকে আরও বেশি ভালোভাবে মোকাবেলা করা যেত। কিন্তু আপনার প্রশ্নের উত্তরে আমার যে বক্তব্যটা, সেটি হচ্ছে যে ওই সময়ে আসলে আমি মনে করি যে তুচ্ছ বিষয়টা নিয়ে একটা বড় সংকট তৈরি হয়েছিল, কিন্তু এই সংকটটা আসলে ওই 18 তারিখের সংকট না, সংকটটা দীর্ঘদিনের যে সংকট, সেই সংকটটা যে এখনো একটা বিভাজন তৈরি করে রাখা আছে, সেই বিভাজনের কারণেই ওই তুচ্ছ সংকটটা অনেক বড় সংকটে রূপান্তরিত হয়েছিল। কিন্তু তারপর আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জানাবো যে সরকার খুবই প্রোঅ্যাক্টিভভাবে অত্যন্ত অল্প সময়ের মধ্যে, আমরা জানি যে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ 4 জন উপদেষ্টা সেখানে সফর করেছেন, তারপর হচ্ছে বিভিন্ন সম্প্রীতি কমিটি গঠন করে সম্প্রীতির উদ্যোগ নেওয়া হয়েছে, এবং আমি গতকাল দেখলাম যে সেখানে যারা পাহাড়ি আছেন তারা জাতীয় সঙ্গীত একটা অনুষ্ঠান করে জাতীয় সঙ্গীত গাচ্ছে। এই সব কিছু মিলে আমি মনে করি যে আমরা অনেকটাই সমস্যাটাকে আবার কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। জেনারেল জাকারিয়া, আপনার কাছে আমরা শুনবো, ইতিহাস তো অনেক লম্বা এবং অনেক বিস্তৃত, একটু শর্টে শুনবো, এবং তার আগে আমি অডিয়েন্সের সাথে আপনার যে পরিচয়টি সেটা একটু বললে তাদেরও বুঝতে সুবিধা হবে যে আপনি যে বীর প্রতীক, এটা অনেকে ধারণা করতে পারেন যে 71-এ আপনি মুক্তিযুদ্ধ করে বীর প্রতীক উপাধি পেয়েছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আপনি এখানে দীর্ঘ সময় থেকেছেন, এবং যখন ইনসার্জেন্সি ওখানে খুব বেশি ছিল, একটা যুদ্ধরত অবস্থা ছিল পাহাড়িদের সঙ্গে আমাদের বাঙালিদের মধ্যে, সেই সময়টিতে মানে একটা অস্থির সময় আপনি সেখানে কাজ করেছেন, এবং সাহসিকতার
জন্য আপনাকে এই উপাধি দেওয়া হয়েছে বীর প্রতীক। এটি অনেকেই হয়তো জানেন না বিষয়টি, আমি এই জন্যই বললাম যে তাদের বুঝতে সুবিধা হবে, এবং আপনি যে কথাগুলো বলবেন সেই কথাগুলো অবশ্যই আমাদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য, যেহেতু অনেক কাজ থেকে দেখেছেন। সমস্যাগুলো আসলে কোথায় বাঙালিদের সঙ্গে পাহাড়িদের, যদি অধ্যাপক মজিবুল ইসলাম খানিকটা ইঙ্গিত দিয়েছেন, তারপরে যদি আপনার কাছ থেকে আমরা শুনি। তাহলে আমি বলতে চাচ্ছি এখানে যে 1972 সালে 31 অক্টোবর এমএন লারমা, যার হাতে শান্তি বাহিনীর জন্ম লাভ করে এবং তারা সশস্ত্র আন্দোলন যায় 1976 সালে, ওনার নিজে মুখেই কিন্তু উনি বলেছিলেন যে, উচ্চারণ করেছিলেন, যদি ভার্বাটিম বলি আমি, যে আমরা বাংলাদেশের নাগরিক কিন্তু বাঙালি নয়। আমরা আমাদের আমাদেরকে বাংলাদেশি মনে করি এবং বিশ্বাস করি। এরপরে তো কোনো কথা থাকে না, এরপরে আর কোনো টার্মে আর আসে না। তাদের যেই অ্যালিগেশনটা, সেটা আমার প্রফেসর সাহেব অলরেডি বলেছেন, ভূমি বিরোধ নিষ্পত্তি প্লাস তারা মনে করে যে তারা অবহেলিত, তাদের উন্নয়ন যতটুকু হওয়ার উচিত ছিল ততটুকু হয়নি, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে যখন তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছিল যে তাদের বাঙালি বলে, সেটা তারা সেভাবে গ্রহণ করতে পারেনি। 1976 সালের পটভূমি কিন্তু সেটাই, অস্ত্র যে হাতে তুলে নেয়। তারপর সেনাবাহিনীর ওখানে ইনফ্লাক্স হয়, সেনাবাহিনীর ক্যাম্প স্থাপিত হয়, আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এই কাউন্টার ইনসার্জেন্সি যে অপারেশনটা শুরু হয়, তারা শান্তি বাহিনী নামে যে অপারেশন শুরু করে, আমরা সকলেই জানি এটা একটা ওপেন সিক্রেট যে পার্শ্ববর্তী রাষ্ট্রের ইন্ধনে তারা সহযোগিতায় তারা আর্ম ক্যাডার তৈরি করে এবং আমাদের এগেনস্টে তারা সন্ত্রাসী অভিযান চালায়। 1988 সালে পরিস্থিতি এতই খারাপ হয় যে এই পাহাড়ে বাঙালি যারা ছিল, অলরেডি পূর্ববর্তী বক্তা বলেছেন যে সংখ্যায় 50-50 অলমোস্ট, কিন্তু তাদেরকে হত্যা করে, পাহাড়িরা বাঙালিদেরকে হত্যা করে, পুড়িয়ে ফেলে, নৃশংসভাবে হত্যা করে। তারপরে আরও অনেক সেনাবাহিনীর ইউনিট পার্বত্য চট্টগ্রামে প্রবেশ করে এবং তারই অংশ হিসাবে আমরা পার্বত্য চট্টগ্রামে প্রথম যাই। আমরা সন্ত্রাস দমন অভিযানে এই যে জিনিসটা সবসময় দেখেছি যে সর্বদাই আমরা কিন্তু ডিফেন্সিভিতে ছিলাম, কিন্তু তারা বারবারই জিনিসটাকে এসকেলেট করেছে শান্তি বাহিনী। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আমি ইতিহাসে না গিয়ে আমি একটা জিনিস বলতে চাই যে ইদানিং আপনারা শুনতে পাবেন যে কেএনএফ, কুকি চীন, কুকি ন্যাশনাল ফ্রন্ট এবং ইউপিডিএফ, এই কুকি ন্যাশনাল ফ্রন্ট এরা হচ্ছে বোম জনগোষ্ঠীর। তারা আরও 6টা ট্রাইবকে একীভূত করে একটা সন্ত্রাসী অভিযান বান্দরবনে চালাতে যাচ্ছে, কিন্তু তারা ওরকমভাবে সংগঠিত না। এটা হচ্ছে তাদের একটা ন্যারেটিভ। সেকেন্ড ন্যারেটিভটা হচ্ছে তাদের আর একটা এখন বর্তমানে যে ক্যাম্পেইনটা, সেটা হচ্ছে সেনা হটাও। এখানে একটা ইন্টারনাল একটা ইনার যে স্টোরিটা, সেটা হচ্ছে যে এই শান্তি বাহিনী বা এই পাহাড়ি জনগণ বা যারা আর্ম ক্যাডার ছিল, তারা কিন্তু এখন চাঁদাবাজি এবং বিভিন্ন কাজে ব্যস্ত। প্রায় তাদের 150 কোটি থেকে 200 কোটি টাকা চাঁদাই ওঠে মাসে। তারা সেনা হটাও বলতে বোঝাতে চাচ্ছে সেনাবাহিনী না থাকলে এই কাজ তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আমি এখানে বলতে চাই যে 1997 সালে এই এমএন লারমার ভাই সন্টু লারমা, যিনি আমাদের সাথে শান্তি চুক্তি করেন সরকারের সাথে, উনি কিন্তু পুরা পাহাড়ি জনগোষ্ঠীর পক্ষ থেকে এই চুক্তির স্বাক্ষর করেন। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে
উনি চাকমা। চিটাগং হিল ট্র্যাক্স ডেভেলপমেন্ট বোর্ড CHTTB যাকে বলা হয়, রিজিওনাল কাউন্সিল আছে, হিল ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলো আছে, এসব জায়গায় চাকমাদের আধিক্য। এই যে KNF যারা আছে বোম জনগোষ্ঠী, তাদের কিন্তু এটাও একটা বিশাল ডেপ্রিভেশন। অর্থাৎ এখন তাদের কিন্তু অবহেলা তাদের নিজেদের মধ্যে থেকেই হচ্ছে। এটা কিন্তু আমাদের সরকার কিছু করছে না। কিন্তু পক্ষান্তরে এই শান্তি চুক্তির যে যতগুলো ক্লজ আছে বাংলাদেশ সরকারের মতে ম্যাক্সিমামগুলোই ইমপ্লিমেন্ট করা হয়েছে। শুধুমাত্র মূল যে বিষয়টি সেটা তো বাকি রয়ে গেছে, ভূমি সংস্কারের যে বিষয়টি, জি, বা ভূমি বিরোধ আইন। এখানে কারণ হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামে এই CSRS যেগুলো জিনিসগুলো আছে, এই জিনিসগুলো ভূমি কমিশন যেটা বলছে হয়তো বাঙালিরা কোনোটা মানছে, আবার পাহাড়িরা মানছে না। পাহাড়ি আমি বলবো না, বাংলাদেশি উপজাতীয় যারা আছে, চাকমা মারমা যারাই আছে না কেন, যে গোষ্ঠী, ওনারা মানতে চাচ্ছে না। আবার ওনার চাকমা মারমা ওনারা যেটা বলছে সেটা বাংলাদেশিরা মানছে, বাঙালিরা মানছে না। তবে এটা খুব কঠিন একটা সমাধান করা যাচ্ছে না, কঠিন একটা সমস্যা, কিন্তু অসম্ভব কিছু না। আমার মনে হয় বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে যদি আমরা একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নেই, আমার মনে হয় এটা অবশ্যই সম্ভব। কারণ প্রায় 27 বছর হয়ে গেছে শান্তি চুক্তি হয়েছে। আমি কোনো যদি ঐকান্তিক প্রচেষ্টা থাকে নেয়, তাহলে আমার মনে হয় না এটা কোনো একটা বিশাল সমস্যা পার্বত্য চট্টগ্রামে। অধ্যাপক মজিদুল ইসলাম যেটি জেনারেল জাকারিয়া বলছিলেন যে সেখানে পাহাড়িরা চান না সেনাবাহিনী থাকুক, এবং এই সেনাবাহিনী নিয়ে তো অনেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রশ্ন তুলছেন। আমরা যদি দেখি যে ভারতের আনন্দবাজার পত্রিকায় এই ঘটনা, নতুন যে ঘটনাটা ঘটলো তার পরপরই একটি রিপোর্ট করেছে যে সেখানে সেনাবাহিনী গণহত্যা চালাচ্ছে। পরবর্তীতে আবার বলছে যে 10 জন নিহত হয়েছে, আমরা জানি 4 জন নিহত হয়েছে। আচ্ছা, 4 জনকে 10 জন ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছে, 10 জনও কি গণহত্যার মধ্যে সংজ্ঞায় পড়ে? এবং এটা খুব জোরে সোরে তারা প্রচার চালাচ্ছে যে এখানে ইচ্ছাকৃতভাবে জাতিগত যে নিধন করা হচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? এখান থেকে কি আমরা বলতে পারি যে ভারতের একটা ইন্ধন রয়েছে? এই নতুন যে এই ঘটনা নতুন কিছু নয়, বারবার ঘটছে, সব জায়গায় যে ভারত ইন্ধন দিচ্ছে আমরা সে কথাও বলছি না, কিন্তু এখন যেটা নতুন করে আমাদের সামনে আসছে পরিবর্তিত অবস্থায় 5 আগস্ট পরে, এবং ভারতের বিভিন্ন গণমাধ্যমে যে রিপোর্টিংগুলো হচ্ছে সেগুলোকে আপনি কোন দৃষ্টিতে দেখছেন? আসলে ভারতীয় গণমাধ্যমের যে বাংলাদেশের সাম্প্রতিক সকল পরিবর্তনে যে ধরনের রিপোর্টিংগুলো হচ্ছে সেগুলোকে পুরোপুরি এক শব্দে বলা যায় প্রপাগান্ডা। বাংলাদেশের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে, অর্থাৎ ভারতীয় যে সামাজিক যে যোগাযোগ মাধ্যম আছে সেখানে ভারতীয়রা যা কিছু প্রচারণা করতেছে সেটা বাংলাদেশের সংখ্যালঘু সম্পর্কে, পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে, সরকারের পরিবর্তন সম্পর্কে সব কিছুতেই প্রথম থেকে যদি আমরা দেখি অসংখ্য তাদের যে রিপোর্ট আছে, ভারতীয় প্রতিবেদনেই পরবর্তীতে বিভিন্ন যে রিউমার স্ক্যানার আছে বা যারা কিনা এই সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার সম্পর্কে গবেষণা করেন তারা বলছেন যে অধিকাংশই হচ্ছে ভ্রান্ত, ভুল ইত্যাদি ইত্যাদি। আনন্দবাজার যে পত্রিকার যে রিপোর্টটি এসছে, আমি আনন্দবাজার পত্রিকায় পরিষ্কার করে বলি যে এরাও একই রকমভাবে একটা সুনির্দিষ্ট এজেন্ডা নিয়েই এই ধরনের রিপোর্টিং করেছে বলে আমি মনে করি। যেখানে বাংলাদেশের সামরিক বাহিনী বাংলাদেশের নাগরিকদের সঙ্গে, সেখানে তাদের যে মূলত সামরিক বাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষ এটাকে আমি বলবোই না, এটা হচ্ছে প্রথমে হচ্ছে একটা দাঙ্গা, পাহাড়িদের সঙ্গে বাঙালিদের সেখানে দাঙ্গা, এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর অংশ হিসেবে সেনাবাহিনী তারা হচ্ছে এই সশস্ত্র কর্মকাণ্ডের মাধ্যমে এই যে বিশৃঙ্খলতা সেটাকে দমন করার চেষ্টা করেছে। এখন সেই পরিস্থিতি থেকে গণহত্যা বলা একটা হাস্যকর, এবং আমি মনে করি যে এই যে হাস্যকর যে রিপোর্টিংটা এটা হচ্ছে ইচ্ছাকৃত এবং এক ধরনের প্রপাগান্ডা বা বাংলাদেশ বিরোধী প্রচারণার মতো একটা বিষয়, যে কারণে আমি এটা প্রথমে খারিজ করে দিতে চাচ্ছি। আমরা কি খারিজ করে দেবো নাকি বিষয়টি গুরুত্বের সঙ্গে নিব? কোনো ধরনের কনস্পিরেসি এর সঙ্গে আছে কিনা? আচ্ছা, কনস্পিরেসির ব্যাপারটা হচ্ছে যে দেখুন, বর্তমান সময়ে ভারতের যে রিজিওনাল পলিটিক্স অর্থাৎ আঞ্চলিক যে রাজনীতি, সেই জায়গাটায় ভারতের অবস্থা খুবই নাজুক হচ্ছে। বাংলাদেশে তারা শেখ হাসিনা সরকারের উপর বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক না রেখে সবসময় ভারত শেখ হাসিনার সরকারের সঙ্গে এক ধরনের দ্বিপাক্ষিক সম্পর্ক, এমনকি সরকারও না, এক ব্যক্তির সঙ্গে সম্পর্কের মাধ্যমে রাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক রাখতে চেষ্টা করেছেন। এই জায়গাটা হঠাৎ করে সরকার পরিবর্তনের সঙ্গে তাদের একটা বড় রকমের একটা ধাক্কা লেগেছে। শ্রীলঙ্কায় তাদের যে সরকার এসছে সেটা হচ্ছে ভারত বিরোধী এক ধরনের সরকার।
সেখানে তার একটা ধাক্কা আছে। মালদ্বীপে আপনারা জানেন যে মালদ্বীপে যে নতুন সরকার, তাদের সঙ্গে ভারতের একটা ভুল বোঝাবুঝি ব্যাপার আছে, নেপালেও একই অবস্থা। নেপালের একই অবস্থা, ভুটানের একই অবস্থা, এই যে পাকিস্তানের সঙ্গে তার চির বৈরিতা আছে, এই সব কিছু মিলে আমরা যদি বলি যে আঞ্চলিক রাজনীতিতে ভারত এমন একটা অবস্থানে আছে যে এটাকে বলা যায় যে তারা আসলে কি করবে কি বলবে ভেবে উঠতে পারতেছে না। ফলে তারা পুনরায় চায় যে বাংলাদেশের উপরে কিভাবে আধিপত্য বিস্তার করা যায়। এখন দীর্ঘদিন ধরে আমরা জানি যে অনেক আগে আমাদের পূর্ববর্তী আলোচক বলছিলেন যে অনেক আগে শান্তি বাহিনীকে মূলত ভারতের ভূখণ্ড ব্যবহার করতে দিয়ে ভারতীয় অস্ত্র, ভারতীয় টাকা পয়সা দিয়ে শান্তি বাহিনীকে তৈরি করা হয়েছে এবং বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতে দেওয়া হয়েছিল। আমরা বলছি 70-এর দশকে, 80-এর দশকের কথা, 90-এর দশকের শুরুর দিকের কথা, অর্থাৎ শান্তি চুক্তির আগের কথা। এখন আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্কের কারণে দীর্ঘদিন ধরে শান্তি বাহিনীর সঙ্গে তাদের সেই কর্মকাণ্ডটা বন্ধ হয়েছিল। এখন যেহেতু বাংলাদেশে তাদের পররাষ্ট্রনীতিতে তাদের প্রভাবটা আগের মতো নেই, ফলে এই প্রভাবটা কিভাবে পুনরুদ্ধার করা যায়, যে কারণে এই ধরনের রাজনীতি করাটা খুবই স্বাভাবিক ভারতের পক্ষে, ঝামেলা তৈরি করে তারপরে হচ্ছে সরকারের আনুগত্য আদায় করা। এটা হচ্ছে যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আন্তর্জাতিক রাজনীতিতে এই ধরনের কূটনৈতিক প্রচেষ্টা এটা খুবই কমন, খুবই স্বাভাবিক, এটা হয়েই থাকে। ফলে ভারতকে একেবারে এরকম করে বলার কোনো সুযোগ নেই যে ভারত এখানে কোনো ষড়যন্ত্র করছে না বা ষড়যন্ত্র করার চেষ্টা করছে না। তবে তারপর আমি যেটা বলবো যে 18 তারিখের যে ঘটনাটা, সেটা কিন্তু আসলে আমি বলবো যে অভ্যন্তরীণ সংকটের মধ্যে দিয়ে হঠাৎ করেই ঘটেছে। ফলে আমাদেরকে প্রথমে বিবেচনায় রাখতে হবে আমরা যেন আমাদের ভেতরের যে সংকটটা আমরা যেন সেটা নিজেরা সমাধান করতে পারি, কিন্তু একই সঙ্গে আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে করে যে বহির্শক্তি, সেটা ভারত না, শুধু যে কোনো ধরনের বহির্শক্তি যাতে এখানে কোনো ধরনের সুযোগ না নিতে পারে। এটা শুধু ভারত না, বর্তমান পার্বত্য চট্টগ্রামের চারপাশে যে সংকটগুলো যাচ্ছে, যেমন ধরুন মিয়ানমারের ওখানে আরাকান আর্মি, আমাদের প্রতিবেশী আরাকান আর্মি আছে, মিয়ানমারের যে সরকার আছে, এবং যে বিভিন্ন চাইনিজরা এখানে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছেন। এছাড়াও আরও বিভিন্ন জাতিগোষ্ঠী আছে, খ্রিশ্চানদের একটা কমিউনিটির একটা বলা হয়ে থাকে যে একটা খ্রিশ্চান মানে হোমল্যান্ড তৈরি করা এক ধরনের পরিকল্পনা আছে। এই যে বিভিন্ন রকমের যে প্রচারণাটা আছে, সবগুলোই আমি মনে করি যে বাংলাদেশের যারা নিরাপত্তা বিশেষজ্ঞ আছেন, যারা নিরাপত্তার দায়িত্বে আছেন, তাদেরকে এগুলো সবই বিবেচনায় রাখতে হবে এবং সেই বিবেচনায় রেখে পরিকল্পনা 1, পরিকল্পনা 2, পরিকল্পনা 3 ইত্যাদিভাবে আমাদেরকে সাজাতে হবে। আদারওয়াইজ আমাদের বিভিন্ন রকমের সংকট হতেই পারে। জেনারেল জাকারিয়া, আপনার কাছে আমার একই প্রশ্ন থাকবে, ভারত যে প্রোপাগান্ডাগুলো চালাচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে, সেগুলো আমরা কতটুকু হালকাভাবে নেব বা হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ আছে কিনা, এবং যে অবস্থায় নতুন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার সবেমাত্র শপথ নিয়েছে 2 মাস 2 আগে, তাদেরকে অস্থির করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র তো আমরা দেখছি। ভারতের যে অবস্থান এই মুহূর্তে সেটি তারই অংশ কি না, আমি এই প্রশ্ন আপনার কাছ থেকে নেব। একটা ছোট্ট বিরতি পরে দর্শক ফিরছে খুব শিগগির, একটা ছোট্ট বিরতি। আবার আমন্ত্রণ 21 রাতে আমরা আলোচনা করছি পার্বত্য চট্টগ্রাম সংকট এবং এর সমাধানে কি করণীয়। এই বিষয়ে আমাদের সঙ্গে 21 স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আহমেদ জাকারিয়া, বীর প্রতীক, নিরাপত্তা বিশ্লেষক, রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মজিহাদুল ইসলাম। জেনারেল জাকারিয়া, যে প্রশ্নটি আপনার কাছে করছিলাম, ভারতের যে প্রোপাগান্ডা সেনাবাহিনী সম্পর্কে এবং গণহত্যার অভিযোগ তুলেছে, সে বিষয়ে আপনার মন্তব্য। 5ই অগস্টের এই গণ অভ্যুত্থানের পরেই আমরা দেখতে পেরেছি এক বিচিত্র ডিফারেন্ট সিনারিও, স্পেশালি ইন্ডিয়ার মিডিয়ার এবং বিভিন্ন গণসংযোগ মাধ্যমের মাধ্যমে যে তারা অপপ্রচার চালিয়েই যাচ্ছে। তারা শুধু সুযোগ খুঁজছে এবং আপনি হয়তো একটা জিনিস আমরা সবাই দেখছি, আমরা প্রত্যেক দিন কিন্তু চিন্তা করছি আগামীকাল কোন নাটকটা মঞ্চস্থ হবে, প্রত্যেক দিন সকালবেলায় কি মঞ্চস্থ হবে। আমরা দেখছি বিভিন্ন আনসার, গার্মেন্টস, তারপর পরে কিন্তু আমরা চিন্তা করছিলাম চিটাগং হিল ট্র্যাক্স। এখন পরবর্তীতে চিটাগং হিল ট্র্যাক্স এবং একই সাথে এই সমতল ভূমিতে এই দুটাকে একসাথে করে আরও ডাইভার্সনের কিছু করবে কি না, সেটাও বোধহয় তারা চিন্তা করছে। তো এই ধরনের নাটক মঞ্চস্থ করে এটাকে আমরা সেনা ভাষায় বলবো একটা স্ন্যাপশট তাদের। তো এই স্ন্যাপশটগুলোকে সবগুলোকে একসাথে করে একটা
তারা মালা গাঁথার চেষ্টা করছে কি না সেটা দেখার বিষয় আছে, গভীরভাবে দেখতে হবে। তবে আমি একটা জিনিস বলতে চাই যে গণহত্যার প্রসঙ্গ যখন এসছে, আমাদের পাহাড়ি ভাই এবং যারা দেখছেন শুধু দর্শক মণ্ডলী, বাংলাদেশ সেনাবাহিনী তথা বাংলাদেশ সরকার সবসময় ভেরি সফট ছিল চিটাগং হিল ট্র্যাক্সে। আমি আমার এক ব্যক্তিগত একটা ঘটনা থেকে, ছোট্ট একটা ঘটনা, দীর্ঘ সময় আমি চাকরি করেছি এই অপারেশন এলাকাতে, যে আমি তখন রাজনগর জোনের আমি জোন কমান্ডার অ্যাজ এ লেফটেন্যান্ট কর্নেল। সে সময় হঠাৎ করে একদিন খবর আসলো, ফটো আর কি টেলিফোনে বললো লঙ্গদূর থেকে ডক্টর, একজন পাহাড়ি মহিলা প্রেগনেন্ট, তার পেটে বাচ্চা মারা গেছে, সে রক্ত দরকার। তখন আমাদের হ্যান্ডিং টেকিং হচ্ছিল, এখন জেনারেল মোমেন, উনিও তখন লেফটেন্যান্ট কর্নেল ছিলেন, উনিও অবসরপ্রাপ্ত। তা আমি জেনারেল মোমেন স্যার আর একজন রানারকে নিয়ে, আমরা 3টা SMG নিয়ে রাত 3টার সময় স্পিড বোটে চলে যাই সেই মহিলাকে রক্ত দেওয়ার জন্য। তা আমাদের যে স্যাক্রিফাইসগুলো, আমাদের যে ভ্রাতৃত্ববোধ, আমাদের এই পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি ভাইদের, উপজাতীয় ভাইদের জন্য, তারা বাংলাদেশি, আমরা কিন্তু সবসময় এইভাবেই তাদেরকে ট্রিট করেছি। সেদিন রাত 3টার সময়, 3:30টার সময় স্পিড বোটে টর্চ লাইট দিয়ে দিয়ে পাহাড় দেখে 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 লঙ্গদো ওখানে হাসপাতালে গেলাম, কিন্তু ডক্টর বলল যে না, আজকে রক্ত লাগবে না স্যার, আপনার আগামীকাল আসেন। আবার সকালবেলায় স্যারের পরের দিন কনফারেন্স ছিল, উনি বললো যে জাকারিয়া তুমি নিশ্চিত করবা যে ওনাকে যেন রক্ত দেওয়া হয়, এবং এটা আমরা নিশ্চিত করেছি। এটা একটা ছোট্ট একটা ঘটনা। তো এইখানে যে মমত্ববোধ, যে ভ্রাতৃত্ববোধ আমাদের মাঝে আছে এবং পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের মধ্যে আছে, সেখানে এটা একটা নিছক একটা বিচ্ছিন্ন ঘটনা এই 18ই সেপ্টেম্বর। এবং এই পাহাড়ে কিন্তু, পার্বত্য চট্টগ্রামে এই ধরনের ঘটনা কিন্তু নতুন কিছু নয়। ছোট্ট ছোট্ট ঘটনাকে একটা বড় ঘটনায় রূপান্তর করার চেষ্টা করে, এবং এটাকে স্ন্যাপশট হিসাবে এটা গণমাধ্যম, এবং এইবারকার যে ঘটনাটা হয়েছে, গুজবটা একটা মারাত্মক ভূমিকা পালন করেছে। এবং ইন্ডিয়ান মিডিয়া আপনারা লক্ষ্য করে দেখবেন, তারা বোধহয়, আমার কাছে মনে হচ্ছে তারা পাগল হয়ে গেছে 5ই আগস্টের পরে থেকে। দে হ্যাভ গন ম্যাড, দে হ্যাভ গন ক্রেজি। কী কারণে আমি বুঝতে পারছি না, কারণ এটা কিন্তু আমাদের অ্যাবসলিউটলি ইন্টারনাল ম্যাটার। দে হ্যাভ গন ম্যাড, তার প্রমাণ তো প্রদ্যুৎ কিশোর গত পরশু সম্ভবত তার একটি বক্তব্য দিয়েছেন। আমি একটু মুজাহিদ ইসলাম আপনার কাছে উত্তর জানতে চাই। ত্রিপুরার মহারাজা, যাকে যদিও সেখানে রাজার শাসন নেই, তারপরেও রাজ পরিবার তো আছে, প্রদ্যুৎ কিশোর মন্তব্য করেছেন, যিনি এখন বিজেপির অন্যতম মিত্র, যে বাংলাদেশকে ভেঙে টুকরো করে দেব। এবং তিনি নিজেও বলেছেন, পাহাড়ের ঘটনা উল্লেখ করেছেন, এবং এটুকু উল্লেখ করতে চাই তিনি নিজেও সেখানে আদিবাসীদের অধিকার রক্ষায় কাজ করছেন। আবার আমাদের এখানে আমরা আদিবাসী বলি বা উপজাতি বলি, যেভাবে বলি না কেন, এখন তো বিষয়টি নিষ্পত্তি হয়নি। যাই হোক, আমি আদিবাসী বললাম। তো সেটি কেন্দ্র করে তিনি যে হুমকিটা দিয়েছেন, শুধু সেটি না, আবার সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গটি নিয়ে এসেছেন। একই সঙ্গে প্রশ্ন হচ্ছে আপনার কাছে, একটু আগে জেনারেল জাকারিয়া বলছিলেন সেখানে যে বম জনগোষ্ঠীর নাম বা নাথান বম সেখানে মিজোরামে আশ্রিত অবস্থা আছে, তাহলে কি আমরা 2 দিয়ে 4 মিলানোর চেষ্টা করবো যে ইন্ধনগুলো সেখান থেকে আসছে? এবং এই যে হুমকি প্রদ্যুৎ কিশোরের, সে বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? দেখুন, প্রদ্যুৎ কিশোরের যে হুমকি, সেটা হচ্ছে তিনি বিজেপির নেতা, এবং আমরা সবাই জানি বিজেপির অমিত শাহ কিছুদিন আগে বলেছেন, তার তো একটা দল রয়েছে ত্রিপুরা মোর্চা, রাইট, সে তার যে দলটা আছে বিজেপির মিত্র দল, সেই মিত্রদল হিসেবে তিনি যেটা করছেন সেটা হচ্ছে বিজেপির যে পলিটিক্স সেটাকেই নিয়ে যাচ্ছেন। ভারতের রাজনীতির 2টা বিষয় আছে। একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে তারা তাদের পছন্দের সরকার হারিয়েছেন, সেই বেদনা 1 নম্বর। 2 নম্বর বিষয়টা হচ্ছে যে ভারতের যে অভ্যন্তরীণ সংকট আছে, সরকার যে বর্তমান বিজেপি এবং বিজেপির যে মিত্র সরকার, তাদের যে অভ্যন্তরীণ সংকট আছে, সেটাকে কাটিয়ে ওঠার জন্য সবসময় বাংলাদেশের উপরে দোষারোপ করে, বাংলাদেশ এজেন্ডাটাকে সবসময় হাইলাইট করে তাদের অভ্যন্তরীণ সংকটগুলোকে আড়াল করার এক ধরনের
চেষ্টা করা হয়। এটা হলো ইন্টারনাল পলিটিক্স দিয়ে মানে এক্সটার্নাল পলিটিক্স দিয়ে ইন্টারনাল পলিটিক্যাল ক্রাইসিসকে মিটিগেট করার চেষ্টা, যেটাকে আমরা বলি, সেটা করা হয়। ফলে এই ধরনের হুমকিগুলো আসে মূলত তাদের রাজনৈতিক ফায়দা, দেশের ভেতরে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য। কিন্তু একই সঙ্গে আমি যেটা বারবার বলছি যে আমাদের বর্তমান যে পরিস্থিতিতে, সেই পরিস্থিতিতে ভারত খুবই বাংলাদেশের উপরে চাপ প্রয়োগ করার নীতি নিচ্ছেন। চাপ প্রয়োগ করার নীতিটা হচ্ছে কি, আমি আরেকটা বলি উদাহরণ, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন বললেন যে সেভেন সিস্টার্সের একটা কথা ওনার বক্তৃতার মধ্যে একটা সাক্ষাৎকারে যেদিন বললেন, তারপরে আমি একটা ইন্ডিয়ান একজন কূটনৈতিকের বক্তব্য শুনছিলাম। তিনি বললেন, তিনি ভারতীয় সরকারকে খুব দোষারোপ করতেছেন যে তার বক্তব্যটা এরকম অনেকটা যে ভারতীয় সরকার কেন এখনই বাংলাদেশের বিরুদ্ধে মানে সরাসরি কোনো একটা অ্যাকশনে যাচ্ছে না, যুদ্ধ ঘোষণা করেছে। অবস্থাটা অনেকটা সেরকম যে এখনই যেতে হবে আমাদেরকে, এখনই কথা বলতে হবে যে ভারতে কি এখন কোনো সরকার আছে যে বাংলাদেশের এত বড় একটা উদ্ধত্তপূর্ণ আচরণ, তারপরও কোট আনকোট উদ্ধত্তপূর্ণ আচরণ, তারপরও তারা ভারতীয় সরকার কিছুই করছে না, যে তিনি যেন যুদ্ধে ঝাঁপিয়ে পড়বেন, তিনিই ঝাঁপিয়ে পড়বেন। এখন এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কেন হয়েছে? এই ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের উপরে চাপ তৈরি করা। বাংলাদেশে তারা চায় যে বাংলাদেশ সবসময়, ভারত চায় বাংলাদেশ সবসময় ভারতের উপরে প্রচণ্ড রকমের নির্ভরশীল থাকবে, লয়াল থাকবে, অনুগত থাকবে। এটা হচ্ছে তাদের রাষ্ট্রীয় নীতি। ভারতের রাষ্ট্রীয় নীতির একটা সমস্যা যেটা হচ্ছে, তারা সবসময় মনে করে যে তারা এই আঞ্চলিক ক্ষেত্রে, এই অঞ্চলে খুব বড় শক্তিশালী রাষ্ট্র এবং বাকিরা সবাই তার উপরে খুবই জি হুজুর ধরনের থাকবে এবং তারা যা কিছু তাই করবে। পৃথিবীর যে কোনো দেশে আপনারা যদি দেখেন, যে কোনো অঞ্চলে যখন একটি রাষ্ট্রে, একটি অঞ্চলে যখন বৃহৎ কোনো শক্তি থাকে, তারা পারস্পরিক আদান প্রদানের মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক ডেভেলপ করে। ভারতই হচ্ছে এই অঞ্চলে, আমি একটু আগে যেটা বললাম যে ব্যতিক্রম, যে ভারত হচ্ছে ভয়ভীতি দেখে, চাপ দিয়ে অথবা অন্য কোনোভাবে তারা সম্পর্ক তৈরি করার চেষ্টা করে, যে কারণে যে ষড়যন্ত্রটাকে একেবারেই উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আমি মনে করি যে এখন, যে কারণে আমি বলছি যে বাংলাদেশের উচিত হবে ব্যাপারটাকে অনেক বেশি বিবেচনায় রাখা, গুরুত্ব সহকারে দেখা বিষয়টাকে। এবং প্রদ্যুৎ কিশোর তো সরাসরি বলেই ফেলেছে যে বাংলাদেশের সঙ্গে আমাদের বন্ধুত্ব ছিল, এখন শেখ হাসিনার সরকার নিয়ে শেখ হাসিনা আমাদের আস্থাভাজন ছিলেন, এই পরিবর্তিত অবস্থায় এই ঘটনাগুলো ঘটছে। আর কিছু বাকি থাকে এখান থেকে বুঝতে? না, এটা বাকি থাকে না। এটা ব্যাপারটা দেখুন খুবই ইন্টারেস্টিং যে ভারতের নীতি নির্ধারক পর্যায়ের গুরুত্বপূর্ণ সব ব্যক্তিরা বলছেন যে ব্যক্তির সঙ্গে তাদের সম্পর্ক ছিল। এটা বাংলাদেশের জন্য কিন্তু প্রচণ্ড অপমানজনক একটা বিষয় যে বাংলাদেশ রাষ্ট্র নয়, বাংলাদেশের নাগরিক নয়, বাংলাদেশের কোনো কিছু রাজনৈতিক দল নয়, এমনকি আওয়ামী লীগও নয়, তাদের সম্পর্ক শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক ছিল। এমনকি আওয়ামী লীগকেও তারা ওন করতে চাচ্ছে না, শুধুমাত্র ব্যক্তিকে কেন্দ্র করে, শেখ হাসিনাকে কেন্দ্র করে পারস্পরিক সম্পর্কটাকে দেখার চেষ্টা করা হচ্ছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ভয়ঙ্কর ব্যাপার। দুইটি রাষ্ট্রের মধ্যে সম্পর্ক হয় না। আজকালকার যে জিনিসটা আছে, আগে ছিল শুধুমাত্র রাষ্ট্র থেকে রাষ্ট্র, অর্থাৎ স্টেট টু স্টেট রিলেশনশিপটাকে একটা সময় আমরা খুব গুরুত্বপূর্ণ বিবেচনা করতাম। এখন শুধু রাষ্ট্র থেকে রাষ্ট্র না, এখন হচ্ছে জনগণ টু, মানে পিপল টু পিপল। জনগণ, এই দেশের জনগণ, ভারতীয় জনগণ এবং বাংলাদেশের জনগণের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি হবে, রাজনৈতিক দলের মধ্যে সম্পর্ক তৈরি হবে, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক তৈরি হবে, একজন আরেকজনের পরিপূরক হিসেবে কাজ করবে। রাষ্ট্রের মধ্যে যদি ভুল বোঝাবুঝি হয়, তাহলে ভারতীয় নাগরিকরা বাংলাদেশের নাগরিকের পক্ষে দাঁড়াবে, বাংলাদেশের নাগরিকরা ভারতীয় নাগরিকের পক্ষে দাঁড়াবে। কিন্তু তারা কি করতেছেন, তারা হচ্ছে সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র এক ব্যক্তির সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে দ্বিপাক্ষিক সম্পর্ক দাঁড়া করানোর চেষ্টা করতেছেন। এর ফলে যে সমস্যাটা হয়ে গেছে, একজন যেহেতু সরে গেছেন, ফলে তাদের ভীষণ রকমের মনোভঙ্গ হয়েছে এবং সেই কারণে এখন যে কাজটা করতেছে সেটা হলো একেবারেই এক ধরনের পাগলের প্রলাপ ছাড়া আমি এটাকে আর অন্যভাবে দেখতে চাচ্ছি না। যেহেতু আপনি ইতিহাসের অধ্যাপক, ইতিহাসের বিষয়ে শিক্ষকতা করেন, মানে ইতিহাসের কোনো এক্সাম্পল কি আছে যে এই ধরনের আচরণের কারণে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্কে হানি তো হয়, কিন্তু সর্বশেষ রেজাল্টটি কি হয়? সর্বশেষ রেজাল্টই হচ্ছে, এখন ওই ইতিহাসের আলোকে এটা বলা যাবে না, আমি বরং ইতিহাসের থেকে বর্তমান আলোকেই বলি। বর্তমান যে, আমি সবসময় যেটা মনে করি, বর্তমান যে বিশ্ব ব্যবস্থা আছে, এই বিশ্ব ব্যবস্থার মধ্যে একটা হচ্ছে উইন উইন সিচুয়েশন আর একটা হচ্ছে উইন লস সিচুয়েশন, মানে জিরো সাম গেম, যেটা হলো যে আপনি উভয় পার্টি জয়ী হবে, সেই পলিসিটা কি। ভারতের উচিত হবে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করা, বাংলাদেশেরও উচিত হবে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করা। ভারত যদি পার্বত্য চট্টগ্রামে অশান্তি তৈরি করতে চেষ্টা করে, ভারতও সেখান থেকে খুব বেশি যে মানে ভারতের যে কোনো হুমকি তৈরি হবে না, সেটা মনে করার কোনো কারণ নাই। ফলে এই আঞ্চলিক স্থিতিশীলতা উভয় রাষ্ট্রের অর্থনৈতিক, সামরিক এবং দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে আমরা অতীতে না গিয়ে আমরা যদি বর্তমান বাস্তবতাটা লক্ষ্য করি, তাহলে বাংলাদেশের নাগরিকদেরও এই বোধ থাকতে হবে যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য এক ধরনের সচেতনতা দরকার। উগ্র জাতীয়তাবাদ ভারতে প্রবল আছে,
এই উগ্র জাতীয়তাবাদ দিয়ে আসলে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ঘটে না। বাংলাদেশেও অনেক সময় আমরা শুনি যে অনেক সময় অনেক বেশি অনেক না বুঝে শুনে ভারত বিরোধী কথা বলি। এইখানে আমি মনে করি যে বাংলাদেশের মানুষেরও এই পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে অনেক সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশিরা অনেক সময় অনেক মন্তব্য করেন, যে মন্তব্যগুলো আসলে সম্পর্কের অবনতি ঘটায়। কারণ এই পার্বত্য চট্টগ্রামের নাগরিকরা হচ্ছে প্রত্যেকেই বাংলাদেশি, আমরাও বাংলাদেশি, সকলেই বাংলাদেশি। ফলে আমাদেরকে অত্যন্ত সচেতন হতে হবে যে যাতে করে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি না ঘটে, অভ্যন্তরীণ যে সম্পর্ক আছে সেটার মধ্যে যেন সম্পর্কের অবনতি না ঘটে। এই ব্যাপারে সকলেরই সচেতনতা অত্যন্ত জরুরি। আদারওয়াইজ উভয় পার্টি অর্থাৎ ভারত, বাংলাদেশ এবং বাংলাদেশের অভ্যন্তরীণ যে সমস্যা সব জায়গায় ক্ষতির সম্ভাবনা থাকে। জেনারেল জাকারিয়া, শান্তি চুক্তির তো বিভিন্ন ধারা ছিল, অধিকাংশ বাস্তবায়ন হয়েছে আপনি বলেছেন বা আমরাও জানি। এখন মূল সমস্যাটা তো ভূমি নিয়ে নিশ্চয়ই, এর বাইরে কি আর কিছু রয়েছে? আমি এই ক্ষেত্রে বলতে চাই একটা জিনিস, যে পরিবর্তিত পরিস্থিতিতে যতটুক যে সকল ক্লজগুলো বাস্তবায়িত হয়েছে উভয় পক্ষের মতামতের ভিত্তিতে, এবং যেসব বাকি আছে, আমি পূর্বেও বলেছি একটা হোলিস্টিক অ্যাপ্রোচ লাগবে। আর এই ক্ষেত্রে, এই বাস্তবায়নের ক্ষেত্রে আমি বলবো যে আমাদের নতুন বাংলাদেশের আরেকটা মূল মন্ত্র হওয়া উচিত পার্বত্য চট্টগ্রামে প্লাস হোল বাংলাদেশেই রিকনসিলিয়েশন, যেটাকে আমরা বাংলায় বলতে পারি পুনঃবন্ধন, আর ইনক্লুসিভনেস, অন্তর্ভুক্তি। এই দুটো জিনিস যদি আনা যায়, এবং আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে আমরা একটা পরিবার, অর্থাৎ এই ইনক্লুসিভনেসের মধ্যে এটা চলে আসে। এই জিনিসটা করতে পারি যদি আমরা। আর সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনতে হবে। আর সেগুলো কিভাবে ইনক্লুসিভনেস, সেটাও বা আমরা কিভাবে প্রতিষ্ঠা করব? এই প্রতিষ্ঠার জন্য পার্বত্য চট্টগ্রামের ব্যাপক উন্নয়ন সাধন করতে হবে। ব্যাপক উন্নয়ন সাধন অর্থাৎ আমি যদি বলতে চাই, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জেলায় হাসপাতাল স্থাপন, বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান, আরেকটা যেটা বলতে চাচ্ছি, যুব সমাজকে একীভূত করার একটা প্রয়াস নিতে হবে। যেই প্রয়াস আপনারা দেখেছেন যে এইবারকার গণ অভ্যুত্থান তো ফ্রন্টলাইন ফাইটার তো যুব ছাত্ররাই ছিল। ছাত্র এবং জনতার আন্দোলনেই এই সরকার, ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। ঠিক একইভাবে আমরা বলতে চাই পার্বত্য চট্টগ্রামের যেই আর কি টোটাল উন্নয়নটা, সেই উন্নয়ন আনতে পারলেই এই ইনক্লুসিভনেসটা হবে এবং সম্প্রীতির বন্ধন, এবং প্রত্যেকটা গোষ্ঠীর থেকে মেম্বার নিয়ে একটা কমিটি করা যেতে পারে এবং তাদের মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা। এবং এখানে আমি বলবো যে ডক্টর আনন্দ বিকাশ চাকমা, উনি প্রফেসর, উনি যে একটা কতগুলো সুপারিশ করেছেন তার উদ্ধৃতি যদি আমি বলি, যে সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনা, পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত ভুলে কর্ম উপযোগী ওয়ার্কেবল জাতিগত সহাবস্থান নিশ্চিতকরণে জাতীয় নীতি হিসাবে একটা প্রণয়ন করা যেতে পারে। জাতীয় নীতি, এটাকে বলা যেতে পারে আপনার সর্ট অফ সাংস্কৃতিক বহুত্ববাদের ধারণা গ্রহণ করা, যেটাকে এই ধরনের একটা জিনিস করা যেতে পারে। প্লাস অতীতের যে সম্প্রীতি সাধক যে জিনিসগুলো ছিল সেটার আলোচনা, এবং জাতীয়ভাবে একটি আন্তঃসম্প্রদায় সদাচরণ নীতিমালা প্রণীত হতে পারে। এখন সেটি কি আমরা এই সরকারের সময় আশা করতে পারি? যেহেতু আমরা জানি যে পাহাড়ের একাধিক প্রতিনিধি আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন, যে সংস্কারের কাজ চলছে, সেই সংস্কারের ছোঁয়াও নিশ্চয়ই পার্বত্য চট্টগ্রামে পড়বে। সেই জায়গা থেকে কি এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য ওয়েট করবো, নাকি বর্তমান সরকারের অধীনেই এটি করা যেতে পারে? আমি মনে করি বর্তমান সরকারের অবশ্যই ফোকাসড হতে হবে পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে। পার্বত্য চট্টগ্রামের বিষয়ে এবারকার এই সরকারের প্রতি যে জনগণের আস্থা, এই আস্থার জায়গাটাকে কাজে লাগাতে হবে এবং এটা সম্ভব। অধ্যাপক মুজাহিদুল ইসলাম, আপনার মন্তব্য। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি আরেকটা জিনিস যুক্ত করতে চাই, সেটা দেখুন, আরেকটা বড় সমস্যা ছিল গত 15 বছর, সেটা হলো আমরা সবাই জানি যে গত 15 বছরে বাংলাদেশে আসলে নির্বাচনের পরিবেশ ছিল না।
এই যে নির্বাচন না থাকা এর ফলে সমস্যাটা কি হয়? নির্বাচন না থাকলে যে সমস্যাটা হয়, পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক পরিষদ আছে, সেটার সন্তুলন এখনো পর্যন্ত সেই আঞ্চলিক পরিষদে এটা তো একটা অন্যতম কারণ হতে পারে যে বিদ্রোহী গোষ্ঠীগুলো এখনো সেখানে কাজ করছে। এখন বিষয়টা হচ্ছে কি, দেখুন এই পার্বত্য চট্টগ্রামে যদি রেগুলার ভোটের ব্যবস্থা করা হতো, তাহলে যে বিভিন্ন যারা কেনা সংক্ষুব্ধ গোষ্ঠী আছে, কারণ আমরা সবাই জানি যে একটা সময় এই যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সেটা 2 ভাগে বিভক্ত হয়ে পড়লো, তারপরে তাদের সঙ্গে 1 ভাগের সঙ্গে চুক্তি হলো, সেই চুক্তি হবার পরে এরপরে আমরা জানি যে ইউপিডিএফ তৈরি হলো, এই যে কোকিচিন ন্যাশনাল ফ্রন্ট তৈরি হচ্ছে, বিভিন্ন গোষ্ঠী তৈরি হচ্ছে। এক পক্ষের সঙ্গে আপনি চুক্তি করতেছেন, আরেক পক্ষ আসতেছে। এখন কেন এই সংক্ষুব্ধ গোষ্ঠীগুলো কেন তৈরি হচ্ছে? যদি তাদের যে ক্ষমতায় অংশগ্রহণ করার সুযোগ তৈরি হতো, তাহলে তারা নির্বাচনের পথে চলে যেতে পারতো। তো রেগুলার নির্বাচন না হওয়ার কারণে শুধুমাত্র চাকমারা হচ্ছে এখানে বেনিফিশিয়ারি। ফলে অন্যদের এই অংশগ্রহণ করার সুযোগটা তৈরি করা দেওয়া দরকার। এই সুযোগটা তৈরি যদি করা যেত এই গত 15 বছরে 10 বছরে, তাহলে আমার মনে হয় এই ধরনের প্রবণতাটা আরেকটু কমতো। রাষ্ট্রের সঙ্গে জনগণের যে চুক্তিগুলো হয় বা রাষ্ট্রের যে জনগণের যে অংশগ্রহণটা, সেটা কিভাবে হয়? নির্বাচনের মধ্য দিয়ে আমরা আমাদের নাগরিক হিসেবে আমাদের যে কর্তৃত্বটা সেটা আমরা প্রতিষ্ঠা করতে পারি। ফলে এই নির্বাচন না থাকার কারণেও আমি মনে করি যে দীর্ঘদিন ধরে নির্বাচন না থাকার কারণে পার্বত্য চট্টগ্রামে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। এখন আপনি যেটা বলছিলেন যে এই বর্তমান সরকারের দায়িত্বটা কি হবে, আমি মনে করি যে বর্তমান সরকার একটি বিশেষ উদ্যোগ নেওয়া খুবই জরুরি। বর্তমান সরকারের একটা উদ্যোগ নেওয়া খুবই জরুরি, যারা শুধুমাত্র পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কিভাবে সম্পর্ক উন্নয়ন করা যায়। এটা রাজনৈতিক সরকারের থেকেও বর্তমান সরকারের এই জায়গায় সুবিধাটা আছে যে সম্পর্ক উন্নয়ন করার ব্যাপারটা সেটা করতে হবে, আমাদেরকে বিভিন্নভাবে করতে হবে। পার্বত্য চট্টগ্রামে একটা বড় সমস্যা হচ্ছে, আমি মনে করি বিনয়ের সঙ্গে ভিন্নমত পোষণ করি যে আমি মনে করি না যে উন্নয়ন একটা বড় সমস্যা, কারণ উন্নয়ন ইতিমধ্যে যা কিছু হচ্ছে সেটা বিপুল উন্নয়ন হচ্ছে, এবং আমি বিশ্বাস করি যে উন্নয়নের ব্যাপারে পার্বত্য চট্টগ্রামের লোকজনের এখন খুব একটা সমস্যা নেই। তাদের মূল সমস্যাটা হচ্ছে আত্মপরিচয়ের সংকট। এখন এই যে আত্মপরিচয় সংকটের যেহেতু সমস্যাটা আছে, আত্মপরিচয়ের সংকটটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি, সেই সমাধান করার জন্য যেটা যে সম্প্রীতির যে সম্পর্ক, রাজনৈতিক বন্ধনের যে সম্পর্ক, সকলের সেখানে রাজনৈতিক অংশগ্রহণের যে সুযোগ সুবিধা তৈরি করে দেওয়া, সেগুলো হচ্ছে খুবই জরুরি। যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের মধ্যে এই বোধ তৈরি করতে হবে, আমরা সবাই অবশ্যই আছে, তারপরে আরও সেটা জোরালো করতে হবে, আমরা সবাই বাংলাদেশি। অনেক ধন্যবাদ অধ্যাপক মুজাহিদুল ইসলাম, ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ আহমদ জাকারিয়া। আপনাকেও দর্শক শেষ করছি। নিশ্চয়ই এই সংকট সমাধানের জন্য খুবই গুরুত্বের সঙ্গে আমাদের ভাবনার জগতে নাড়া দিতে হবে, এবং বর্তমান সরকারের নিশ্চয়ই দায়িত্ব রয়েছে। যেহেতু নির্বাচনের সময়সীমা নিয়ে অনেক ধরনের আলোচনা হচ্ছে, নিশ্চয়ই 3 বার বা 6 মাসের জন্য এই সরকার নয়, তাই হয়তো নিশ্চয়ই পরবর্তী সরকারের জন্য আমাদের সব কিছু ফেলে রাখলে হবে না, এই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। ভালো থাকুন সবাই, শুভরাত্রি।